বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে বিদেশি ব্যাংকে অ্যাকাউন্টধারী 3 জনের নাম প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। সোমবার সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে হলফনামা পেশ করে ওই কালো টাকার মালিকদের নাম প্রকাশের অনুমতি দেয়। সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে বিদেশি ব্যাংকে অ্যাকাউন্টধারী 3 জনের নাম প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। এই 3 জন হলেন গোয়ার খনি ব্যবসায়ী রাধা এস টিম্বলো, রাজকোটের বহুতল নির্মাতা পঙ্কজ চিমনলাল ও প্রাক্তন ডাবর কর্তা প্রদীপ বর্মন। সুপ্রিম কোর্ট সোমবার সকালেই কেন্দ্রীয় সরকারকে হলফনামা পেশ করে এই কালো টাকার মালিকদের নাম প্রকাশের অনুমতি দেয়। বিদেশি ব্যাংকে এই সমস্ত অ্যাকাউন্টগুলির উপর আয়কর দপ্তরের কর্তৃপক্ষের নজরদারি রয়েছে। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এইচ.এল. দাত্তুর নেতৃত্বাধীন বেঞ্চ সোমবার কেন্দ্রকে এই হলফনামা পেশের অনুমতি দিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সংসদের অধিবেশনের আগে এনডিএ সাংসদদের সঙ্গে দেখা করলেন নরেন্দ্র মোদী। সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে তাদের বিশদে জানালেন প্রধানমন্ত্রী সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা। মহারাষ্ট্রের সরকার করতে তলায় তলায় কথা চালিয়ে যাচ্ছেন বিজেপি এবং শিবসেনা। সংসদের অধিবেশনের আগে এনডিএ সাংসদদের সঙ্গে দেখা করলেন নরেন্দ্র মোদী। সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে তাদের বিশদে জানালেন প্রধানমন্ত্রী সহ অন্য কেন্দ্রীয় মন্ত্রীরা। মহারাষ্ট্রে সরকার করতে তলায় তলায় কথা চালিয়ে যাচ্ছে বিজেপি ও শিবসেনা। রবিবার প্রধানমন্ত্রীর চা চক্রে শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে না থাকলেও ছিলেন তাদের দলের অন্য সাংসদরা। সরকার গঠনের পর এই প্রথম বিজেপি সহ এনডিএর সব সাংসদদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার বিকেলে রেসকোর্স রোডে নিজের বাসভবনে তাদের চায়ের নিমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সংসদের শীতকালীন অধিবেশনের আগে এনডিএ সাংসদদের কাছে সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রীরা। মহারাষ্ট্রে বিজেপির জয়ী প্রার্থীরা মঙ্গলবার বৈঠকে বসেছেন। রাজনাথ সিংয়ের উপস্থিতিতে সেখানে ঘোষিত হবে মুখ্যমন্ত্রীর নাম। নাম ঘোষণার পরই রাজ্যপালের কাছে সরকার গড়ার দাবি জানাবে বিজেপি। সপ্তাহের শেষের দিকে শপথ নিতে পারেন মুখ্যমন্ত্রী সহ অন্য মন্ত্রীরা। सभी सहयोगी दल के एनडीए के साथी हमारे साथ इस बैठक में उपस्थित थे। मुझे लगता है कि एक सीधा संवाद देश के प्रधानमंत्री ने अपने सांसदों से, एनडीए के सांसदों के साथ किया। ये अपने आप में एक ऐतिहासिक अनुभव रहा है और मैं समझता हूं कि बहुत ही कामयाब बैठक रही है। Message are always very good. It's for the public to serve for them as their workers, as their sevaks. दीपावली की शुभकामनाएं और अभिनंदन का आयोजन बहुत अच्छा है। आज मिलके बहुत अच्छा लगा है। ये ऐसा होते रहना चाहिए। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিলেন বিদ্যুৎ ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী মানিক দে। সোমবার কমলপুর মহকুমার চুনুবাড়ি পঞ্চায়েতে দুর্গাচুমনি ব্লক বিদ্যুৎ সাবডিভিশন উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে এমনটাই বলেন মন্ত্রী মানিক দে। সতর্ক থাকতে বলেন জনগণকে। দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিলেন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে। সোমবার কমলপুর মহকুমা চুনুবাড়ি পঞ্চায়েতে দুর্গাচুমনি ব্লক বিদ্যুৎ সাবডিভিশন উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে অধিকাংশ সময় দিলেন দুর্নীতি নিয়ে। তিনি বিশালগড় ব্লকে 17 কোটি টাকা ঘোটালার কথা বলতে গিয়ে বলেন, বিশালগড় ব্লকে দুর্নীতির অভিযোগ পেয়ে রাজ্য সরকার তদন্তের নির্দেশ দেয়। তদন্তের পরিপ্রেক্ষিতে প্রাথমিক যে রিপোর্ট, সেই রিপোর্ট পাওয়ার পর রাজ্য সরকারের অডিট ডিপার্টমেন্টকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে মামলা করার জন্য। মামলাও হয়েছে, আসামি অ্যারেস্ট হয়েছে। দুর্নীতির সঙ্গে রাজ্য সরকার আপোষ করে না। গোটা দেশে দুর্নীতিতে ভরে গেছে। আমাদের রাজ্যে এরকমের 2-4টা বিষয় আছে, যেমন আছে তেমনি অ্যাকশনও নেওয়া হয়। তিনি নির্বাচিত জনপ্রতিনিধিদের সতর্ক ও হুঁশিয়ারি দেন এবং সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান, আপনারা নজর রাখবেন জনপ্রতিনিধিদের বাজারের ব্যাগের সাইজ কত, তাদের আয়ের সঙ্গে ব্যয়ের সঙ্গতি আছে কিনা। সেই অধিকার আপনাদের আছে, কেননা নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের সম্পত্তি। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের পরিপ্রেক্ষিতে প্রাথমিক যে রিপোর্ট, সেই রিপোর্ট পাওয়ার পর কে ধরেছে? রাজ্য সরকার। রাজ্য সরকারের অডিট ডিপার্টমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের সিইজি না, রাজ্য সরকারের অডিট টিম দিয়ে আমরা অডিট করিয়ে তারপর রিপোর্ট নিয়ে এসে আমরা করার নির্দেশ দিয়েছে, এফআইআর করে দাও। এফআইআর হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, আসামি অ্যারেস্ট হয়ে গেছে। আর কি করতে পারি বলুন? এই রাজ্যে ছাড় দেওয়া না, অন্য রাজ্যে ছেড়ে দেওয়া হয়, দুর্নীতির সঙ্গে আপোষ করা হয়। বামপন্থীরা বা এখানকার সরকার দুর্নীতির সঙ্গে আপোষ করে না। এবং পরিষ্কার ভাষায় বলছি, স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। কোথাও যদি আপনারা দেখেন এই ধরনের কিছু হচ্ছে, নতুন পঞ্চায়েত ইলেকশন হয়ে গেছে, পরিবর্তন হয়ে যায় কিনা খাস বাংলায় বলছি, এগুলো নজর রাখতে হবে। বাজারে ব্যাগের সাইজ আগে কতদূর আসলো, এখন কত বড় হয়েছে, এটা নজর রাখতে হবে। বলতে পারেন, বলে তার ব্যক্তিগত জীবন। যখন কেউ নির্বাচিত হয়
তিনি তখন ব্যক্তিগত পরিবারের সম্পত্তি না, শুধু তিনি জনগণের সম্পত্তি। এবং জনগণের যেটা ভালো না, জনগণের যেটা মঙ্গলজনক না, জনগণ যেটা ভালো চোখে দেখে না, সেটা তিনি করতে পারবেন না। এটি হলো বামপন্থীদের নীতি, পরিষ্কার ভাষায় বলছি। তিনি বিদ্যুৎ প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, বর্তমান রাজ্যে 100 মেগাওয়াট বিদ্যুৎ পাই, কিন্তু আমাদের রাজ্যে গত 3 বছরে বিদ্যুতের চাহিদা বেড়েছে 150 থেকে 266 মেগাওয়াট, বাইরে থেকে কিনতে হয়। 100 মেগাওয়াটের মতো বিদ্যুৎ পাই, কিন্তু আমাদের রাজ্যে নতুন ঘটনা যেটা ঘটেছে, এত বেশি এক্সপায়ার হয়ে গেছে চাহিদাটা, গত 3 বছরের মধ্যে 150 মেগাওয়াটের থেকে লাভ দিয়ে সেটা হয়ে গেছে এখন 266 মেগাওয়াট। এবার দুর্গাপূজার দশমী দিন আমরা 100% কাভারিং করতে গিয়ে দেখলাম সেখানে 266 মেগাওয়াট বিদ্যুৎ লাগে যদি লোডশেডিং না করি। এই 266 মেগাওয়াট বিদ্যুৎ দিতে গেলে হাতে আছে 100, শর্ট হলো 166। তো এই 166 মেগাওয়াট বিদ্যুৎ কোথায় পাবো? এটা আমাদের বাইরে থেকে কিনতে হয়। উত্তর পূর্বাঞ্চলের কেন্দ্রীয় সরকার যে সংস্থাগুলো আছে, বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা, সেখান থেকে আমরা টাকা দিয়ে এই বিদ্যুৎটা কিনে আনি। প্রতিদিন এভারেজে ত্রিপুরার যে আমরা বহির্রাজ্য থেকে বিদ্যুৎ কিনে আনি 50 থেকে 60 মেগাওয়াট সন্ধ্যাকালীন সময়ে, আর বাকি 90 মেগাওয়াট পাওয়া যায়। আমাদের এখন নতুন একটা প্রজেক্ট হয়েছে, আপনারা জানেন, পালাকানা ইউনিট নাম্বার 1, এখান থেকে আমরা পাই 90 মেগাওয়াট। এই দিয়ে আমরা কভার করছি। ওই দিন উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য বিদ্যুৎ নিগমের কারিগরি অধিকর্তা MK চৌধুরী, বিধায়ক সুধীর দাস, ধলাই জেলা পরিষদের সভাধিপতি শৈলেশ আচার্য, জেলাশাসক মিলিন্দার রামটেক, দুর্গাচৌমুহনী ব্লকের চেয়ারম্যান মানবেন্দ্র দেব প্রমুখ। উল্লেখ্য, ধলাই নদীর পূর্ব পারের দুর্গাচৌমুহনী ব্লক অধীন 6364 বিদ্যুৎ গ্রাহক এখন থেকে নতুন ডিভিশনে বিল জমাসহ বিদ্যুৎ পরিষেবার সুযোগ পাবেন। ফিতা কেটে ও ফলক উন্মোচন করে বিদ্যুৎ মন্ত্রী মানিক দে কমলপুর মহকুমা 3য় সাব ডিভিশন চালু করায় খুশি এলাকার জনগণ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। চলে যাচ্ছে অন্যান্য খবরে। বন্যপ্রাণী সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সোমবার তৃষ্ণা অভয়ারণ্যে। এদিনে জয়চাঁদপুর নৌকাঘাটে অনুষ্ঠিত হয় আলোচনা চক্র। সেখানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী নরেশ জমাতিয়া। হয় রক্তদান শিবিরও। বন্যপ্রাণী সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সোমবার তৃষ্ণা অভয়ারণ্যে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এক র্যালি সংগঠিত করে। বন্যপ্রাণী সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠানের অঙ্গ হিসেবে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয় জয়চাঁদপুর নৌকাঘাটে। এতে উপস্থিত ছিলেন বনমন্ত্রী নরেশ জমাতিয়া, বিধায়ক সুধন দাস, দক্ষিণ জেলার সভাধিপতি হিমাংশু রায়, রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রত্না দাস, ভারতচন্দ্রনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নির্মল ভৌমিক, বন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি BK বহুগুণা, PCCF ডক্টর AK গুপ্তা সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী নরেশ জমাতিয়া বলেন, হাওড়া নদী শীতকালে আর জল থাকে না। কেন এরকম হচ্ছে? আবহাওয়ার পরিবর্তন, বৃষ্টি নেই, ভূপৃষ্ঠে জল ধরে রাখে গাছপালা সেটা নেই। সেই কারণেই এই ধরনের অদ্ভুত ঘটনা আমরা লক্ষ্য করছি। পৃথিবীর উষ্ণতা বেড়ে যাবে, টেম্পারেচার বেড়ে যাবে। আমরা ছোটকালে ত্রিপুরা রাজ্যে যে শীত দেখেছি, এই শীত এখন আর আসে না। তবু এখানে তৃষ্ণাতে তো কিছু শীত আছে। ভয়ঙ্কর বিপদ এই উষ্ণায়ন, ভূ উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং। এবং এই উষ্ণের জন্য বরফ গলে যাচ্ছে। পাহাড়ের চূড়ায় ঠান্ডার কারণে বরফ জমে থাকে, এই বরফগুলি গলতে শুরু করেছে। এছাড়াও বনকর্মীদের উদ্যোগে অনুষ্ঠিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী নরেশ জমাতিয়া। শিবিরে 10 জন মহিলা সহ মোট 23 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। একই দিনে উদ্বোধন হয় ফরেস্ট রেস্ট হাউসের নবনির্মিত অংশেরও। উদ্বোধন করেন মন্ত্রী নরেশ জমাতিয়া। উদ্বোধন হয় 37 ফুট লম্বা ইকো ব্রিজ এবং পঞ্চকর্মারও। উদ্বোধন করেন বিধায়ক সুধন দাস। এছাড়াও বন দপ্তরের বিভিন্ন স্কিমে SHG গ্রুপের হাতে তুলে দেওয়া হয় 1 লক্ষ টাকার অনুদান এবং বাইসাইকেল প্রদান করা হয় 2 জন ছাত্রকে। সব মিলিয়ে ঠাসা কর্মসূচি ছিল বন্যপ্রাণী সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠানে এলাকাবাসীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
অবৈধ নেশা বিরোধী অভিযানকে অব্যাহত রেখে সোনামুড়া মহকুমার দুটি স্থানে অভিযান চালিয়ে ব্যাপক সাফল্য পেল মহকুমা প্রশাসন ও বিএসএফ এর 29 নং বাহিনী। উদ্ধার করা হয় প্রায় 7.5 লক্ষ টাকার ফেন্সিডিল। দুটি অভিযানের নেতৃত্বে ছিলেন সোনামুড়া মহকুমা শাসক সুভাষিস দাস। অবৈধ নেশা বিরোধী অভিযান অব্যাহত সোনামুড়া মহকুমা প্রশাসনের। গোপন খবরের ভিত্তিতে মহকুমার দুটি স্থানে অভিযান চালিয়ে ব্যাপক সাফল্য পেল মহকুমা প্রশাসন ও বিএসএফ যৌথ বাহিনী। জানা যায়, সোমবার বিকেল 3:30টা নাগাদ মহকুমা প্রশাসন ও বিএসএফ 29 নং বাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে রাঙ্গামাটিয়া এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করা হয় 800 বোতল ফেন্সিডিল। দ্বিতীয় অভিযানটি চালানো হয় উত্তর মনারচক পঞ্চায়েতের উত্তর শান্তিনগর কয়েকটি বাড়িতে। অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 1700 বোতল ফেন্সিডিল ও কোরেক্স। উদ্ধারকৃত সামগ্রীর বাজার মূল্য প্রায় 7.5 লক্ষ টাকা। দুটি অভিযানের নেতৃত্ব দেন মহকুমা শাসক সুভাষিস দাস। তিনি জানান, বিকাল 3:30টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে পরপর দুইটা রেড অপারেশন হয়। এটা যৌথভাবে হয় মহকুমা প্রশাসন সোনামুড়া এবং বিএসএফ 29 ব্যাটালিয়ন ধনপুর বিওপি যৌথ উদ্যোগে। প্রথম অপারেশনের যেটা হয় সেটার সুনির্দিষ্ট খবর এটা আমার কাছে আসে এবং তার ভিত্তিতে রাঙ্গামাটিয়া যে এরিয়া আছে সেখানে আমরা অভিযান চালাই এবং ওইখানে একটা পরিত্যক্ত জায়গা থেকে, যেটা টিলার উপরে ছিল, লুকোনো অবস্থায় 800 ফেন্সিডিল আমরা উদ্ধার করি এবং তার কিছুক্ষণ পরেই আমরা দ্বিতীয় অভিযানটি সংগঠিত করি। সেটা হচ্ছে কাঠালিয়া ব্লকের অন্তর্গত উত্তর মনারচক গ্রাম পঞ্চায়েতের উত্তর শানপাড়া থেকে অভিযান চালিয়ে একই রকমভাবে আমরা বেশ কিছু বাড়িঘরের তল্লাশি চালাই এবং সেখানে বাড়িঘরগুলিতে মধ্যে কেউ ছিলেন না। সেই অবস্থায় আমরা সেখান থেকে প্রচুর পরিমাণ প্রায় 1700 ফেন্সিডিল উদ্ধার করি। তো দুটো মিলিয়ে আজকে 2500 ফেন্সিডিল এবং কোরেক্স, যেটা দুটোর মধ্যেই কোডিন ফসফেট রয়েছে, যেটাতে নেশা হয়, সেগুলো আমরা উদ্ধার করি। এই 2500 যে ফেন্সিডিল টোটাল উদ্ধার করা হয়েছে তার বাজার মূল্য আছে 7,50,000 টাকা এবং সেখানে আমরা কাউকে গ্রেপ্তার করিনি, কারণ রাঙ্গামাটিয়া এবং উত্তর শান্তিনগর এই দুটো ক্ষেত্রেই দেখা গেছে কোনো ক্লেইমেন্ট পাওয়া যায়নি এবং সেখানে সুনির্দিষ্টভাবে এটার সঙ্গে কারা যুক্ত সঙ্গে সঙ্গে আমরা আইডেন্টিফাই করতে পারিনি। কিন্তু তারপরেও সেটা এখন সুনির্দিষ্টভাবে আমরা লিগাল যেটা অ্যাকশন আমাদের সেটা আমরা করব। আমরা বেনামি এফআইআর করব এবং তার পরবর্তী সময় ফিক্স করা যায় তাহলে পরে নিশ্চয়ই তার বিরুদ্ধে স্পেসিফিক্যালি অ্যাকশন হবে এনডিপিএস অ্যাক্টের আন্ডারে। এই দিনের অভিযানে প্রশাসনের এই সাফল্যে খুশি মহকুমার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দুটি গরু, একটি গাড়ি সহ 3 কুখ্যাত চোরকে আটক করল কাঠালিয়া যাত্রাপুর থানার পুলিশ। অভিযুক্ত 3 চোরকে সোমবার আদালতে তোলা হয়। দুটি গরু, একটি গাড়ি সহ 3 কুখ্যাত চোরকে আটক করল যাত্রাপুর থানার পুলিশ। ঘটনা 26শে অক্টোবর শেষ রাতে। যাত্রাপুর থানার এসআই প্রদীপ শীল জানান, গোপন খবরের ভিত্তিতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে থানা এলাকার বাজপুকুর এবং মাছিমা বাজারের মাঝামাঝি স্থানে কৃষি মাঠের গুপ্ত স্থানে উত পেতে বসেছিলেন রাত 2টার পর। একটানা 2 ঘন্টা বসার পর ভোর রাত প্রায় ঘড়ির কাঁটা 4টায় হঠাৎ পূর্ব দিক থেকে গাড়ির শব্দ শুনেই পথ আগলে আটক করে হাতে নাতে সঙ্গে সঙ্গে পাকড়াও করে 3 চোরকে। এদের 2 জনের বাড়ি উদয়পুর মহকুমার দাতারাম গ্রামে, নাম ইকবাল হোসেন শংশের আলী। অপরজনের বাড়ি বীরচন্দ্র মনু, নাম লক্ষ্মীধন চাকমা। সোমবার সকাল গরুর মালিক খবর পেয়ে দলবল নিয়ে যাত্রাপুর থানায় আসে। বাড়ি উদয়পুরের 18 ভোলা এলাকায়, নাম আদিবাসী জমাতিয়া। গরুর মালিক আদিবাসী জমাতিয়া জানান, গরু ঘরে বাচ্চা সহ 3টি ছিল। বাচ্চাটি ছুটে যাওয়ায় বাড়ির বাইরে গিয়ে ডাক দিতে শুরু করায় হঠাৎ টের পেয়ে অনেক খোঁজাখুঁজি করেও রাতে গরুর সন্ধান পাওয়া যায়নি। সকালে থানায় জানানোর পর খবর পায় যাত্রাপুর থানার পুলিশ আটক করেছে। আদিবাসী কুমার। আদিবাসী কি জমাতিয়া। বাড়ি কই? 18 গরু কটা চুরিছে? 2টা। কি গরু? গাই, দুটা গাই। কেমনে টের পাইছেন না? না। তুই কেমনে জানলেন? দেখা তো ফালাই দিয়েছে, এই জায়গাটা ডাক দিতে সময় আমরা উঠতে চাইছি, সে সময় গরু নাই আর কি। 2টা। যাত্রাপুর থানার এসআই প্রদীপ শীল জানান, 4টা নাগাদ খবর পাই আমার সোর্স থেকে, যেটা গাড়ি দিয়ে ম্যাক্স বেরোডো ম্যাক্স সন্দেহজনকভাবে বাসপুকুর মাঝে দিকটা ঘোরাফেরা করতেছে। তো ব্যাপারটা ভেরিফাই করার জন্য আমরা যাই। তখন পাবলিকও ছিল এলাকার কিছু, তারা সহকারে গাড়িটা ডিটেন করা হয়। গাড়িটার মধ্যে 2টা গরু, একটা লাল একটা কালো, এবং 3 জন লোক পাই ড্রাইভার সহকারে।
যাদের তাদের পরিচয় দিচ্ছে যে তারা দাতারাম এবং বীরচন্দ্র মনু এলাকার বাড়ি। এবং জিজ্ঞাসাবাদ করার পরে তারা কইছে যে আজকে রাত্রে কোনো জামাতিয়া বাড়ির থেকে উকিলঙ্গের কাছাকাছি কোনো জামাতিয়া বাড়ির থেকে তারা এটা চুরি করছে। তো এখানে নিয়ে এসে এটা পাচারের উদ্দেশ্যে কিংবা বিক্রির উদ্দেশ্যে, যাক বাকিটা আমরা জিজ্ঞাসাবাদ চলছে, দেখি কি করা যায়। আটককৃত গাড়িটির নম্বর TR03 DI 795। এদিকে আটক 3 চোরকে আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অন্য কোনো সূত্র আছে কিনা। এদিন যাত্রাপুর থানা এলাকার পুলিশ হাতে নাতে 3 গরু চোরকে আটক করায় কৌতূহলী মানুষের ভিড় জমেছে থানা চত্বরে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রয়াত হলেন বিএসএফ 29 নং ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট ফুলচাঁদ সরোজ। রবিবার ভোররাতে ত্রিপুরা মেডিকেল হাসপাতালে তার মৃত্যু হয়। সোনামুড়া পুলুবাড়ি বিওপিতে কোম্পানি কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন পিসি সরোজ। চলে গেলেন বিএসএফ এর 29 নং ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট ফুলচাঁদ সরোজ। রবিবার ভোররাতে ত্রিপুরা মেডিকেল হাসপাতালে তার মৃত্যু হয়। সোনামুড়া কুলুবাড়ি বিওপিতে কোম্পানি কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন তিনি। মধুমেহ রোগে তিনি ভুগছিলেন গত কয়েক বছর ধরে। শুক্রবার তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার ভোররাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সম্প্রতি কয়েক কোটি টাকার অবৈধ সামগ্রী উদ্ধার করে সোনামুড়ায় পাচার বিরোধী অভিযানে তিনি সাড়া জাগিয়েছিলেন। তার ধারাবাহিক দুঃসাহসিক অভিযানে এতদিন ধরে ভীত সন্ত্রস্ত ছিল পাচারকারীরা। দায়িত্ব ও কর্তব্যে নৈতিকতার জন্য বিএসএফ মহলে শ্রদ্ধার পাত্র ছিলেন এই প্রবীণ অফিসার। যথাযোগ্য মর্যাদা জ্ঞাপন করে আগরতলা থেকে বিমান যোগে তার মরদেহ পাঠানো হয় তার উত্তরপ্রদেশের বিজনুরের নিজ বাড়িতে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা রাজ্যের বিএসএফ মহলে। দুঃখিত যে আমার বন্ধু স্থানীয়, যদিও বয়সে আমার সিনিয়র, বাট সম্পর্কের দিক থেকে উনি প্রায় আমার বন্ধু প্রতিম ছিলেন। মিস্টার পিসি সরোজ, উনি অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট ছিলেন বিএসএফ 29 ব্যাটালিয়নের। কিন্তু কিছুদিন আগে ওনার কাজের নিরিখে উনি প্রমোশনও পেয়েছিলেন, ডেপুটি কমান্ড্যান্ট হয়েছিলেন। এবং ডেপুটি কমান্ড্যান্ট হওয়ার পরে উনি এটা আনুষ্ঠানিকভাবে আমাকে নেমন্তন্ন করেও খেয়েছিলেন। আমরা এই ফুলবাড়ি কয় কমান্ড্যান্টের যে পরিমাণে সহযোগিতা আমরা পেয়েছিলাম এটা ভাবাই যায় না। প্রায় প্রত্যেকটি অপারেশনে তিনি আমার সঙ্গী ছিলেন এবং আমার কাছে অনেকগুলো ছবি আছে যে ছবিগুলির মধ্যে এটা ওনার সঙ্গে আমার যৌথভাবে রয়েছে। কুলুবাড়ি অঞ্চলে একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি। সেখানে কিছুদিন আগে একটা রোড ব্লকেড হয়েছিল, রাস্তায় মানুষ বসে পড়েছিলেন এবং মানুষ শুনতে রাজি হননি। কিন্তু যখন পিসি সরোজ উনি লোকেদের সঙ্গে কথা বললেন, তখন কিন্তু পিসি সরোজের কথা মেনে লোকেরা এই অবরোধ তুলে নিল। এর থেকে এসডিপিও সাহেব আমাকে বললেন যে এর থেকে প্রমাণিত হয় যে মিস্টার পিসি সরোজ ওনার কতখানি পাবলিকের মধ্যেও ওনার কনফিডেন্স লেভেল কতখানি ছিল এবং পাবলিক তার উপর আস্থা রাখত। অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ ছিলেন এবং খুব দিলদরিয়া এবং বড় ধরনের বড় হৃদয়ের মানুষ ছিলেন। তো এটা এরকমভাবে অসময়ে উনি চলে যাবেন আমি এটা ভাবতেই পারিনি। গত পরশুদিন যখন থলিবাড়িতে আমাদের অপারেশন চলছিল এবং আমি আমাদের অনিল রনোয়া, যিনি ধনপুরের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, আমরা একসঙ্গে থলিবাড়িতে অপারেশন করছিলাম। যে সময় অপারেশন চলছিল সেই সময় আমার কাছে এই দুঃসংবাদ চলে আসে এবং আমি এটা প্রথমে বিশ্বাসই করতে পারিনি। কিন্তু এটাও ঘটনা যে এটা প্রায় তার প্রতি সম্মান জানানোই হলো যে তার মৃত্যু সংবাদও আমি এমন সময় পেলাম যে সময় বিএসএফ এবং মহকুমা প্রশাসনের একটা যৌথ অভিযান চলাকালীন সময়ই আমার কাছে মৃত্যু সংবাদ আসে। এই ধরনের লোক খুব কম পাওয়া যাবে। আমি মিস্টার পিসি সরোজের প্রতি মহকুমা প্রশাসনের কাছ থেকে একদম আন্তরিকভাবে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি। উনি যেখানেই থাকুন, যেন চির শান্তিতে থাকুন। উনি আমাদের কাছে আদর্শ এবং অনুপ্রেরণা হয়ে থাকবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে তেলিয়ামুড়া নেতাজি নগরস্থিত কমিউনিটি হলে সিআইটিইউ এবং সরকারি কর্মচারী সমন্বয় কমিটির উদ্যোগে এক কনভেনশন অনুষ্ঠিত হয় রবিবার। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের কর্মচারী সহ জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে তেলিয়ামুড়া নেতাজি নগরস্থিত কমিউনিটি হলে সিআইটিইউ এবং সরকারি কর্মচারী সমন্বয় কমিটির উদ্যোগে এক কনভেনশন অনুষ্ঠিত হয়। রবিবার বিকেলে 4টায় উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য কমিটির সদস্যা সহ তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক প্রণব চক্রবর্তী, কর্মচারী সমন্বয় সমিতি তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক সুভাষ মজুমদার সহ অন্যান্যরা। এই কনভেনশনে সিআইটিইউ এবং কর্মচারী সমন্বয় সমিতির প্রায় 3 শতাধিক কর্মী সমর্থক উপস্থিত ছিল তেলিয়ামুড়া বিভাগীয় এলাকা থেকে কনভেনশনে। এদিনের এই কনভেনশন সম্পর্কে রাজ্য নেতৃত্বরা জানায়, আজকে যে কনভেনশন চলছে মূলত
গত 15ই সেপ্টেম্বর দিল্লিতে 11টি জাতীয় ট্রেড ইউনিয়ন সহ কর্মচারী বিভিন্ন ফেডারেশনগুলির যৌথভাবে সেখানে কনভেনশন সংগঠিত হয়েছে। সেই কনভেনশনের পর বিভিন্ন রাজ্য স্তরে কনভেনশন এবং বিভাগ স্তরে কনভেনশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমাদের রাজ্য গত 12ই অক্টোবর কর্মচারী ফেডারেশনের সঙ্গে আমরা CI2 সহ বিভিন্ন বামপন্থী সংগঠনগুলির যুক্তভাবে সেখানে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের সর্বোচ্চ নম্বর প্রাপকদের ডক্টর ধীরেন্দ্র সেনগুপ্ত মেমোরিয়াল এডুকেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে স্কলারশিপ প্রদান করা হয়। অন্যান্য বছরের নেই এই বছরও সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগে মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত পরীক্ষার সর্বোচ্চ নম্বর প্রাপকদের ডক্টর ধীরেন্দ্র সেনগুপ্ত মেমোরিয়াল এডুকেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে স্কলারশিপ প্রদান করা হয়। সোমবার সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে কৃতীদের হাতে উক্ত স্কলারশিপ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান নারায়ণ চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান আবু তাহের, উদ্যোক্তা ফাউন্ডেশনের সাহায্যকারী ভূপতিচরণ সরকার, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর সৌমিত্র সোম সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান নারায়ণ চক্রবর্তী জানান, মেমোরিয়াল এডুকেশন ফাউন্ডেশন ছেলে সমরজিৎ সেনগুপ্ত উনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। প্রতি বৎসর গার্লস এবং NCI মাধ্যমিকের ফার্স্ট টপার, 12-এর সায়েন্সের ফার্স্ট টপার তাদেরকে নগদে টাকা, 12-এর জন্য 8,000 টাকা, মাধ্যমিকের জন্য 5,000 টাকা আর কিটস দিয়ে প্রতি বছর তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়। ফাউন্ডেশনের সাহায্যকারী ভূপতিচরণ সরকার জানান, এটার প্রতিষ্ঠাতা হলো ওনার ছেলে সমরজিৎ সেনগুপ্ত। ওনার উদ্দেশ্য হচ্ছে ছেলেদেরকে মানে উৎসাহিত করা, উচ্চশিক্ষা উৎসাহিত করার জন্য উনি দুটা স্কলারশিপ উনি চালু করেছেন। মাধ্যমিকে যারা বোর্ডের মধ্যে প্রথম মানে এই গার্লস স্কুল এবং NCI-তে যে স্কুলে ফার্স্ট হয় মানে টপার হয়, ওইটা ওনাকে ওই ছেলেটাকে 5,000 টাকা ক্যাশ টাকা দেবে, একটা সার্টিফিকেট দেবে এবং একটা কটন কাপড় মানে একটা ব্যাগ এদের দেবে এবং 12-এ যে টপার হয় তাকে 8,000 টাকা এবং ওই একটা ব্যাগ এবং ব্যাগ সহ একটা সার্টিফিকেট সহ দেবে। বালিকা বিদ্যালয়ের অনুষ্ঠানে মোট 5 জনকে স্কলারশিপ প্রদান করা হয়, যার মধ্যে মাধ্যমিকের ছাত্রীদের 5,000 এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ কৃতীদের 8,000 টাকা করে স্কলারশিপ প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কালী প্রতিমা বিসর্জনে গিয়ে যান দুর্ঘটনায় শিশু ও মহিলা সহ 6 জন আহত হয়। এর মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক হয় তাদের রাজধানী জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন নয়নপুর এলাকায়। কালী প্রতিমা বিসর্জনে গিয়ে যান দুর্ঘটনা শিশু ও মহিলা সহ 6 জন আহত হয়। এদের মধ্যে 4 জনের অবস্থা সংকটজনক হওয়াতে বর্তমানে রাজধানী জিবি হাসপাতালে চিকিৎসা চলছে। যান দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন নয়নপুর এলাকায়। রবিবার সন্ধে 5:30 নাগাদ নয়নপুর এলাকা সার্বজনীন কালী মূর্তির বিসর্জন করতে আসছিল 8 থেকে 80 সকলেই। উন্মাদ নৃত্য করতে করতে খোয়াই নদীস্থিত বিসর্জনের পাড়ে আসতেই আচমকা গাড়িটি উল্টে মাঠে পড়ে যায়। এতে বিসর্জনে আসা 9 বছরের দীপ সরকার সহ পূর্ববালা সরকার ও প্রবীর সরকার, নিবাস সরকার, তাপস সরকারকে গুরুতর অবস্থায় তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে দীপ সরকার সহ 3 জনের অবস্থা সংকটজনক হওয়াতে রাজধানী জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে একাংশের ধারণা। মূর্তি লইয়া গিয়া আমি তো মহানিপুর আসলাম, আমি খবর পাইছি পুরো তারা দম দৌড়তে আইসি আদি এরালে আইতেছে দাম ছেলেটারাই বাইতে লইয়া আমি আইলাম। এনে গাড়িটা মনে ফাল্টে গেছে আর কি। গাড়ির নাম্বারটা জানেননি? গাড়ির নাম্বারটা তো কি গাড়ি আসছিল? এটা ঠাকুরটুটি। কোন জায়গায় হয়েছে ঘটনা? এটা মরসরা ব্রিজের এখানে, মরসরা ব্রিজের মানে পূর্ব দিকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত অভিযানের ডাকে সাড়া দিয়ে এক সাফাই অভিযান সংগঠিত করল মেলাঘর এলাকার কতিপয় যুবক। তাদের এই উদ্যোগে উৎসাহিত মেলাঘরবাসী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত অভিযানের ডাকে সাড়া দিয়ে এক সাফাই অভিযান সংগঠিত করল মেলাঘর এলাকার কতিপয় যুবক। সোমবার বিকেলে স্থানীয় পালপাড়া এলাকার যুবকরা মিলে সাফাই অভিযান করে মেলাঘর ইন্দিরানগর শ্মশান ঘাটে যুবকদের সাথে হাত মেলাতে দেখা যায় কচিকাচাদের। ঝাড়ু দা কোদাল হাতে তাদের দেখা গেল শ্মশান ঘাটে সাফাইয়ের ব্যস্ত থাকতে। যুবকরা জানান, স্বচ্ছ ভারত অভিযানের মধ্যে যেটা উনি চালু করেছেন 2 অক্টোবর গান্ধীজির জন্মজয়ন্তী হিসাবে, যেটা আমাদের পূর্ব ভারত থেকে চলে আসছে স্বচ্ছ ভারত অভিযানের, সেটা আমরা ফলো আপ করতেছি। এই শ্মশানঘাটটাকে সাফ সাফাই করার কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের সাথে এমনিতে আমরা সব ছেলেবেলারা আছি, আমাদের সব ভাই বোনেরা সবাই আমরা একসাথে মিলে কাজ। মোদির স্বচ্ছ ভারত অভিযানের পক্ষ থেকে ইন্সপায়ার্ড হয়েছিল। আমরা অনেকগুলি বন্ধু বান্ধব মিল্লাসিরা এই কাজে ইন্সপায়ার্ড হয়েছি, তার লেগে আমরা এই কাজ করতেছি। আমি আশা করি মেলাঘরে আরো এমন অনেক ইন্সপায়ার্ড হয়েছিল আমাদের দেখাসিরা আরো অনেকে কাজ করব। আমি আশা করেছিলাম আমরা এই কাজ মেলাঘর শ্মশান ঘাটে এই কাজ করলাম। এলাকার যুবকদের এই উদ্যোগে স্বভাবতই উৎসাহ তৈরি হয়েছে মেলাঘরবাসীদের মধ্যে। টুরন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে তেলিয়ামুড়া বিভাগের বামপন্থী 5টি গণসংগঠনের তেলিয়ামুড়া মহকুমা ভিত্তিক যৌথ কনভেনশন অনুষ্ঠিত হয় নেতাজি নগরস্থিত কমিউনিটি হলে। 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে তেলিয়ামুড়া বিভাগের বামপন্থী 5টি গণসংগঠনের তেলিয়ামুড়া মহকুমা ভিত্তিক যৌথ কনভেনশন অনুষ্ঠিত হয় নেতাজি নগর স্থিত কমিউনিটি হলে সোমবার বিকেল 3 ঘটিকায়। এই কনভেনশনে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার কেন্দ্রীয় কমিটির সদস্য পবিত্র কর, উপজাতি গণমুক্তি পরিষদের তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদিকা গৌরী দাস, তপশিলি জাতি সমন্বয় সমিতির বিভাগীয় সম্পাদক জিতেন দাস, খ্যাত মজুর ইউনিয়নের বিভাগীয় সম্পাদক অজয় ঘোষ, সুভাষ নাথ সহ অন্যান্যরা। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য, এমজিএন রেগা কর্মসূচি সংকুচন করা চলবে না। প্রত্যেক ইচ্ছুক কর্মপ্রার্থীকে বছরে 250 দিনের কাজ এবং ন্যূনতম 300 টাকা মজুরি দিতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সারা দেশে এক দামে ভর্তুকিতে গণবন্টন ব্যবস্থায় সরবরাহ করতে হবে। প্রত্যেক পরিবারে 2 টাকা কেজি দরে 35 কেজি চাল প্রতি মাসে সরবরাহ করতে হবে। এই বাজেটের মধ্যে গ্রাম উন্নয়নের যে বাজেট, তাতে 20,000 কোটি টাকার উপরে কমিয়ে দেওয়া হয়েছে জেনারেল যে গ্রাম উন্নয়নের বাজেট। কৃষি ক্ষেত্রে বাজেট বরাদ্দ গত বছরের তুলনায় অনেক কমিয়ে দেওয়া হয়েছে। লক্ষ্যটা কি? গত পরশু দিন হয়তো আপনারা কাগজে দেখেছেন, আরেক ধাপ এগিয়ে তারা গ্রহণ করছে যে বাজারকে ভিত্তি করে বাজারে কারা যাবে, যাদের প্রয়োজন এই সমস্ত বিভিন্ন কোম্পানিগুলো, তাদের উপর কৃষি পণ্য কেনার দায়িত্ব তারা দিয়ে দেবে সরাসরি এফসিআই।